নমস্কার। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনের জন্য সবাই ঘরে আছো, আশা করি সবাই ভালো আছো। এই পরিস্থিতিতে তোমাদের লেখাপড়ায় যাতে কোনো সমস্যা না হয় সেই উদ্দেশ্যেই আমাদের এই শিক্ষা সঞ্চারী নামক ইউটিউব চ্যানেলের সূচনা। আশা করি তোমরা সবাই আমাদের এই ক্লাসগুলি দেখছো। তোমরা একটি ক্লাসও মিস করবে না। তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে ওদেরকেও বলবে আমাদের এই ক্লাসগুলি যাতে ভালো করে লক্ষ্য করে এবং তোমরা ঘরে বসেই যাতে আমাদের এই ক্লাসগুলি দেখতে পারো সেই চেষ্টাও তোমরা করবে। আমরা বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে একে একে আলোচনা করছি। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব অষ্টম শ্রেণীর সমাজবিদ্যার ইতিহাস ভাগটা থেকে। তোমরা জানো আমরা যেমন আমাদের প্রত্যেকটা দিনকে কয়েকটা ভাগে ভাগ করি, যেমন সকাল, দুপুর, সন্ধে, রাত। ঠিক সময়টাকেও যেমন আমরা ভাগ করি, যেমন আমরা বলি আগে, আবার বলি পরে। সেই রকমভাবে আমাদের ভারতবর্ষের ইতিহাসটাকেও আমরা তিনটা ভাগে ভাগ করে আলোচনা করি। সেগুলি হলো অতীত, মধ্যকালীন এবং বর্তমান তথা আধুনিক। তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে প্রাচীন এবং মধ্যকালীন যুগের আমাদের ভারতবর্ষের ইতিহাসের ঘটনা প্রবাহ সম্পর্কে পড়েছ, অনেক জেনেছ। তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে যে বিষয়গুলি তোমরা পড়বে সেটা হলো আমাদের ভারতবর্ষের বর্তমান তথা আধুনিক যুগের ইতিহাসের ঘটনা প্রবাহ। তার মধ্যে ভারতের ব্রিটিশ শাসনের সূচনা লগ্ন থেকে তোমাদের শুরু হবে। তোমরা তারপর ধীরে ধীরে কিভাবে ইংরেজরা আমাদের দেশীয় রাজ্যগুলি দখল করেছিল এবং পরবর্তী সময়ে আমাদের দেশে অনেকগুলো উপজাতি বিদ্রোহ হয়েছিল সেগুলি সম্পর্কে জানবে। তোমরা জানবে আমাদের ভারতবর্ষে বয়ন শিল্প তথা লৌহ শিল্প, এই শিল্পায়নের বিষয়গুলো তোমরা জানবে। নগরায়ন, নারী জাগরণ, বিভিন্ন সংস্কার আন্দোলন এবং সর্বশেষ তোমরা জানবে ভারতবর্ষের স্বাধীনতা লাভ কিভাবে করেছিল এবং স্বাধীনোত্তর ভারত। এই বিষয়গুলি তোমরা আলোচনা করবে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ভাগে এই বিষয়গুলো একে একে তোমাদের সামনে নিয়ে আসব। তোমরা জানো আমাদের ভারতবর্ষে 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বাণিজ্যিক কোম্পানি স্থাপিত হয়, যাদের উদ্দেশ্য ছিল ভারতে ব্যবসা করা। কিন্তু ক্রমান্বয়ে তারা ভারতে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিবর্তিত হতে চেয়েছিল। তারা ভারতের রাজনৈতিক ক্ষমতায় নিজেদের কর্তৃত্ব এবং আধিপত্য তারা বজায় রাখবার চেষ্টা করেছিল এবং তাদের সেই আধিপত্য কর্তৃত্ব শুরু হয়েছিল মূলত বাংলাকে কেন্দ্র করে। বাংলা বলতে আমি একটা কথা তোমাদের বলে রাখি, বাংলা বলতে আমাদের বুঝতে হবে বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই তিনটা মিলে তখনকার বাংলা। এই বাংলায় তাদের কর্তৃত্ব বজায় রাখতে গেলে তাদের কি করতে হবে? প্রথমে তারা চেষ্টা করলো রাজনৈতিক ক্ষমতায় হস্তক্ষেপ করা। তারা চেয়েছিলেন বাংলায় যদি তথা সমগ্র ভারতবর্ষে যদি তাদের কর্তৃত্ব স্থাপন করতে হয় তাহলে রাজনৈতিক দিকটা তাদের আগে আয়ত্ত করতে হবে। সেই উপলক্ষে তারা চেষ্টা শুরু করলো এবং তোমরা জানবে তারা প্রথমেই বাংলায় তাদের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে তারা চেষ্টা করলো কোন কোন দুর্বলতাগুলো আছে আমাদের দেশীয় যারা রাজন্যবর্গ ছিলেন বা নবাব ছিলেন তাদের, সেগুলোকে যদি তারা প্রথমে বুঝতে পারে এবং সেগুলিকে কেন্দ্র করেই তারা আমাদের দেশে ধীরে ধীরে তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে। তো আমি ইংরেজদের বাংলায় রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে
বাংলার যে আমাদের নবাব পরিবার ছিল সেই পরিবারের একটি কাহিনী প্রথম তোমাদের আমি বলছি, তারপর বলছি আমাদের আজকের মূল আলোচনাটা কি। আমি এখান থেকে শুরু করছি, আলীবর্দী খাঁ থেকে। আলীবর্দী খাঁ ছিলেন মূলত বাংলার নবাব। আমি এই থেকে শুরু করছি তোমাদের। আলীবর্দী খাঁ ছিলেন মূলত বাংলার নবাব। আলীবর্দী খাঁর 3 কন্যা ছিলেন। ঘসেটি বেগম দ্বিতীয় বড় কন্যা, দ্বিতীয় কন্যা অর্থাৎ দ্বিতীয় যে কন্যা মায়মুনান, এবং তৃতীয় কন্যা ছিল আমিনা। আমিনা বেগম। বাংলায় যে নবাব পরিবার ছিল, আলীবর্দী খাঁ তিনি ছিলেন বাংলার শাসক তথা নবাব। ওনার 3 কন্যা ছিল, ঘসেটি বেগম, মায়মুনার এবং আমিনা বেগম। ঘসেটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না। মায়মুনার 2 পুত্র সন্তান ছিল, এর মধ্যে জ্যেষ্ঠ সন্তানের নাম ছিল সৈকত জং, এবং আমিনা বেগমেরও 2 পুত্র সন্তান ছিল। একজন ছিল সিরাজউদ্দৌলা। তাহলে কি জানলাম আমরা? আলীবর্দী খাঁ যিনি বাংলার নবাব ছিলেন, ওনার 3 সন্তান ছিল, ঘসেটি বেগম, মায়মুনার। ঘসেটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না। মায়মুনারের পুত্র সন্তানের নাম ছিল সৈকত জং, এবং আমিনা বেগমের পুত্র সন্তানের নাম ছিল সিরাজউদ্দৌলা। আলীবর্দী খাঁ সিরাজউদ্দৌলাকে একদম ছোটবেলা থেকে খুব স্নেহ করতেন। তার কারণ সিরাজউদ্দৌলা একদিকে যেমন দেখতে যেমন সুন্দর ছিল, ঠিক তেমনি সে খুব নীতিপরায়ণ ছিল। ভোগ বিলাস, রাজন্য যে বিলাসিতা, সেগুলি কখনোই সিরাজউদ্দৌলাকে সেইভাবে প্রভাবিত করতে পারেনি। কিন্তু সৈকত জং, যিনি সিরাজউদ্দৌলা থেকে জ্যেষ্ঠ ছিলেন অর্থাৎ বড় ছিলেন, উনি একটু বিলাসপ্রিয় ছিলেন, একটু সিরাজউদ্দৌলার মতো এতটা নীতিপরায়ণ উনি ছিলেন না। স্বাভাবিকভাবেই আলীবর্দী খাঁ সিরাজকে খুব ভালোবাসতেন এবং স্নেহ করতেন। এই নিয়ে রাজপরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। সেটা কি রকম? ঘসেটি বেগম ছিল একটি কুচক্রকারী এক ধরনের, একটু পছন্দ করতেন বেশি। যেহেতু ওনার কোনো পুত্র সন্তান ছিল না, আলীবর্দী খাঁর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই বাংলার নবাব হওয়ার কথা ছিল সৈকত জংয়ের। কিন্তু যেহেতু আলীবর্দী খাঁ সিরাজকেই বেশি ভালোবাসতেন এবং উনি সিরাজ ছিলেন প্রকৃত শাসকের যে গুণাবলী থাকা দরকার, সেগুলি প্রায় সবগুলোই সিরাজের মধ্যে ছিল, সেই জন্য ওনারাও সবাই বুঝতে পেরেছিলেন যে আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজই হচ্ছেন বাংলার নবাব। কিন্তু সিরাজকে বাকি সবাই ওরা ঠিক মেনে নিতে পারছিল না। আর ইংরেজরা ঠিক এই ব্যাপারটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল। তারা বুঝতে পেরেছিল ওদের সঙ্গে যদি যোগাযোগ করা যায়, তাইলে অবশ্যই বাংলায় ওদের আধিপত্য বিস্তার করা যাবে। এই হলো আমাদের রাজ পরিবারের, নবাব পরিবারের যে ঘটনাটা আমি তোমাদের বললাম। এবার যা আশা করেছিল সবাই, ঠিক একই রকমভাবে আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজকেই বাংলার নবাব করা হলো। সিরাজ বাংলার নবাব হওয়ার পর ইংরেজরা ততদিনে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান
অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা যাকে বলছি সেটা প্রায় অনেক তাদের ব্যবসা বিস্তৃত হয়ে গেছে। এবার তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তথা বাংলায়, কলকাতায় তারা তাদের ব্যবসায়িক আধিপত্য এত বিস্তার করতে চেয়েছিল যে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ করতে শুরু করলো। রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে নবাবের নির্দেশ অমান্য করা ইত্যাদি বিভিন্ন কাজ করতে লাগলো, যেগুলি সিরাজউদ্দৌলা পছন্দ করেননি। কারণ সিরাজউদ্দৌলা ছিলেন একটু স্বাধীনচেতা নবাব। উনি স্বাভাবিক কারণেই নবাবের যে অবস্থান সেটা বজায় রাখতে গিয়ে ইংরেজদের কোম্পানি তথা কোম্পানির যে আধিপত্য সেটাকে তিনি খর্ব করতে চেয়েছিলেন। তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন, যেমন ইংরেজরা চেয়েছিল বাংলায় তারা যে ব্যবসা করছে এতে তাদের অনেক ক্ষতি হচ্ছে, এবং তারা চেয়েছিল বিনা শুল্কে যদি তারা ব্যবসা করতে পারে তাহলে তাদের সেটা সুবিধা হবে। সেই কারণে তারা বিনা শুল্কে ব্যবসা করতে চেয়েছিল। এবং আরেকটা ঘটনা কি, যে দস্তক, এটাকে আমরা দস্তক বলি, বিনা শুল্কে ব্যবসা করার যে অধিকার, এই দস্তককে তারা, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছিল। দেখা যায় বাংলার যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মকর্তারা ছিল তথা ইংরেজরা এটাকে ব্যক্তিগত ব্যবসার জন্য ওইটা ব্যবহার করতেন, ওই দস্তকটা। সুতরাং এই ব্যাপারটাকে নবাব ভালো চোখে দেখেননি, এইটা একটা কারণ ছিল। তো আমরা কতগুলি কারণ দেখব যেগুলো নবাবের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ, যেগুলিকে কেন্দ্র করে হয়েছিল। তো আমি তোমাদের বলছি, একটা কি বললাম প্রথমে, তাছাড়া বাংলার একটা রীতি ছিল, যখন কোনো নতুন নবাব সিংহাসনে বসেন তখন ওনাকে অভিবাদন করতে হয়, অর্থাৎ নবাব হিসাবে ওনাকে স্বাগত জানানো হয়। এই একটা ছিল ইংরেজদের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাবের প্রধান মতানৈক্যের কারণ। যেমন নবাবকে স্বাগত জানানো হয়নি, একটা কারণ ছিল। বাংলার নবাব যখন সিংহাসনে বসেছিলেন তখন তাকে কিন্তু স্বাগত জানায়নি, অর্থাৎ অভিবাদন দেননি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাব মানে সিরাজউদ্দৌলা এতে একটু ক্ষুণ্ণ হয়েছিলেন। দ্বিতীয়ত কারণ যেটা আমি তোমাদের বলছিলাম সেটা হলো দস্তকের অপব্যবহার। দস্তকের অপব্যবহার, দস্তক কি বলছিলাম আমি? দস্তক মানে ওই যে বিনা শুল্কে ব্যবসা করার অধিকার। এইটা কোম্পানিকে এটা দেওয়া হলেও কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসার জন্য এটা ব্যবহার করত ইংরেজরা, এবং নবাব এইটার ব্যবহারের ক্ষেত্রে বাধা আরোপ করেছিলেন। নবাব বলেছিলেন যে না, এখন থেকে তোমরা এটা এইভাবে ব্যবহার করতে পারবে না। পরবর্তী সময়ে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও চেয়েছিল যে ওনাদের যাতে বিনা শুল্কে, মানে কোনো ট্যাক্স ছাড়া যাতে বাংলায় ব্যবসা করার অধিকার তাদের দেওয়া হয়। এটাও নবাব কিন্তু সিরাজউদ্দৌলা মেনে নেননি। সিরাজউদ্দৌলা এত স্বাধীনচেতা ছিলেন। তারপর আরেকটা পয়েন্ট যদি আমি দেখি, নেক্সট বিরোধের কারণ আরেকটা, যেমন কৃষ্ণ দাসকে আশ্রয়দান। কৃষ্ণদাস কে ছিলেন? কৃষ্ণদাস ছিলেন বাংলার নবাবের একজন প্রধান শত্রু। নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দূত পাঠিয়ে অনুরোধ করেছিলেন যাতে কৃষ্ণদাসকে নবাবের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের এই অনুরোধকে অগ্রাহ্য করে। শুধু অগ্রাহ্যই না, নবাব যে দূত পাঠিয়েছিলেন অর্থাৎ বার্তাবাহক ইংরেজদের কাছে, উনাকে এক প্রকার অপমানিত করে সেখান থেকে বিতাড়িত করা হয়, এবং কৃষ্ণদাসকে ওনারা নবাবের হাতে তুলে দেবে না বলে জানিয়ে দেওয়া হয়। এই ব্যাপারটাও নবাব ভালোভাবে নেয়নি। এবং এরপর যেটা 4 নম্বর কারণ হিসাবে আমরা
বলতে পারি সেটা হলো কোম্পানি চেয়েছিল মুদ্রা ছাপানোর অধিকার ওদেরকে দেওয়া হোক, অর্থাৎ কোম্পানি নিজের মুদ্রা ছাপানোর একটা টাকশাল ওরা করবে, এটার যাতে আমি এভাবে লিখে দিই তোমাদের, মুদ্রা ছাপানোর টাকশাল, মুদ্রা ছাপানোর একটা টাকশাল তৈরি করতে চেয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু বাংলার নবাব সেই অনুমতি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয়নি। সুতরাং এইটাও একটা ছিল বিরোধের কারণ। এবং এরপর যেটা ছিল, কোম্পানি ইতিমধ্যে একটা দুর্গ নির্মাণ করতে চেয়েছিল, একটা দুর্গ নির্মাণ করতে গিয়েছিল। তোমরা নিশ্চয়ই বোঝো দুর্গ কি, এটা বাইরে থেকে শত্রু আক্রমণ করলে যাতে নিজেদেরকে সুরক্ষিত রাখা যায় এই জন্য একটা ব্যবস্থা। তো এই দুর্গ নির্মাণ করতে চেয়েছিল, শুরু করে দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে ইংরেজদের এই দুর্গ নির্মাণের কাজকে নবাব আটকে দিয়েছিলেন, যদিও ব্রিটিশরা তাদের নবাবের এই ফরমানকে অগ্রাহ্য করে ওদের দুর্গ নির্মাণের কাজ যথারীতি চালিয়ে যেতে থাকে। এই সকল বিভিন্ন কারণকে ভিত্তি করেই নবাবের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যথেষ্ট বিরোধ ঘটে। তাইলে এই যে এত কথা বললাম তোমাদের সিরাজউদ্দৌলা সম্পর্কে, এই সিরাজউদ্দৌলা একটা ছবি তোমাদের দেখাই, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এই হলো বাংলার নবাব সিরাজউদ্দৌলা। ছবিটা একটু ছোট হয়ে গেছে তোমাদের জন্য, তবে তোমরা দেখো, এই হলো বাংলার নবাব সিরাজউদ্দৌলা। উনার কথাই আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, এই সিরাজউদ্দৌলার কথাই। যাই হোক, যেটা আমি বলছিলাম, এই ব্যাপারটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, যার ফল আমরা বলতে পারি যে অবশ্যম্ভাবী হয়েছিল একটা যুদ্ধ। তাইলে এই যুদ্ধটা কি? এই যুদ্ধটা আসলে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ। এখন আমরা আলোচনা করব এই পলাশীর যুদ্ধটা কিভাবে, কখন, কোথায় হয়েছিল। এই পলাশীর যুদ্ধ কি কি বিরোধের কারণে যুদ্ধটা হয়েছিল সেটা তোমাদের বললাম। এই বিরোধগুলিকে কেন্দ্র করে হয়েছিল পলাশীর যুদ্ধ। এটা পলাশী কেন? এটা একটা প্রান্তরে যে জায়গায় হয়েছিল সেটার নাম ছিল পলাশী। এই কারণে এই যুদ্ধটার নাম জায়গার নাম অনুসারে করা হয়েছে পলাশী যুদ্ধ। এই যুদ্ধে যখন দুই পক্ষ একে অপরের সম্মুখে আসে পলাশী প্রান্তরে, তখন তোমরা ভাবলে অবাক হবে, দুই পক্ষের যে সৈন্য, যেমন রবার্ট ক্লাইভ ছিলেন ইংরেজদের পক্ষে, এবং রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা কত ছিল আমি তোমাদের বলছি। রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা মাত্র ছিল 800 ইউরোপীয়, 800 ইউরোপীয় সৈন্য, আর 2200 হলো দেশীয় সিপাহী। 800 ইউরোপীয় সৈন্য, 2200 দেশীয় সিপাহী। অপরপক্ষে নবাবের পক্ষে কি ছিল? 50,000। নবাবের পক্ষে ছিল 50,000 সৈন্য। তাইলে রবার্ট ক্লাইভের পক্ষে 800 আর 2200 মানে 3000 প্রায়। নবাবের পক্ষে ছিল 50,000 সৈন্য। আমরা সহজেই বলতে পারি এই যুদ্ধে নবাব জয়ী হবেন, কিন্তু আসলে তা হয়নি। কেন হয়নি? দেখো, পলাশীর যুদ্ধের এটা একটা প্রান্তর, কত সৈন্য, ইংরেজদের সৈন্য আর নবাবের সৈন্য, পলাশী যুদ্ধ হচ্ছে, এটা পলাশী প্রান্তর।
কিন্তু এই যুদ্ধে কোনোভাবে নবাবের পরাজয় ঘটেছিল। রবার্ট ক্লাইভ এই যুদ্ধে জয়লাভ করেছিলেন।